দর্শক শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। মালয়েশিয়ায় কর্মী পাঠানো ইস্যুতে তদন্তের জন্য আরও 5 কর্মদিবস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। দুপুরে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঈদের পর প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। আরও জানান, ওমানে 96,000 অবৈধ বাংলাদেশির বৈধতা সহ তাদের ফি মওকুফের আশ্বাস দিয়েছে সে দেশের সরকার। গেল মাসের 31 তারিখ মালয়েশিয়া যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন হাজার হাজার শ্রমিক। 79,000 টাকার জায়গায় 5 থেকে 6 লাখ টাকা খরচ করার পরেও টিকিট সংকটে আটকে পড়েন প্রায় 17,000 মানুষ। এই সংকটের জন্য দায়ীদের বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের মেয়াদ শেষ। কিন্তু শেষ দিনে এসে প্রতিবেদন দাখিলের মেয়াদ বাড়ালো মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে না পারা ক্ষতিগ্রস্ত 3,000 শ্রমিক এখন পর্যন্ত মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে। প্রায় 3,000 অভিযোগ আসছে। এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য। নতুন শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে 3,000 জনশক্তি নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দুবাই, যার মধ্যে 900 জন যাবে খুব শিগগিরই। এছাড়া শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। পাশাপাশি অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী বৈধ করা ও তাদের জরিমানা মওকুফের আশ্বাস দিয়েছে ওমান। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট। একটা ফিজ নেওয়া হয়, সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি। প্রতিমন্ত্রী আরও জানান, ইতালি দূতাবাসে আটকে পড়া 1,11,000 পাসপোর্ট শিগগিরই ফেরতের ব্যাপারে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সুস্থ নারী ও শিশু সমাজ গড়ে তুলতে দেশব্যাপী প্রথমবারের মতো 5 বছরের কম বয়সী শিশুদের রক্তের সীসা ও মেটাল পরিস্থিতি পরীক্ষা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। একই সাথে গর্ভবতী নারীদের অ্যানিমিয়া পরীক্ষা সহ পারিবারিক বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করবে সংস্থাটি। বিবিএস এর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 7-এর আওতায় 2024-25 অর্থ বছরে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার বিবিএস সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, দক্ষতা ও আন্তরিকতার সাথে জরিপ কাজ করতে হবে মাঠ পর্যায়ে। নারী ও শিশুদের শারীরিক অবস্থা উন্নতি না করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলে জানান বক্তারা। পরিকল্পনার পিছনে সবচেয়ে বড় যে উপাদানটি কাজ করে, যেটি ভূমিকা পালন করে, সেটি হলো পরিসংখ্যান। তথ্য পরিসংখ্যানকে সহায়তা করে। এসএমই ফাউন্ডেশনের হোলসেলিং কর্মসূচির আওতায় রিভলভিং ফান্ডের 3য় কিস্তির ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ের একটি হোটেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে 450 কোটি টাকা ঋণ বিতরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন 23টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সাথে চুক্তি সই করেন অংশীদার 19টি ব্যাংক ও 4টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীগণ। সরকারের পক্ষ থেকে 6% সুদে এমন উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বলে জানান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। আগামীতে এমন উদ্যোগের পরিধি আরও বাড়ানোর দাবি জানান সংশ্লিষ্টরা। তথ্য প্রযুক্তি বা আইসিটি খাত মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে 1.25% অবদান রাখলেও করের বোঝা, অত্যাধিক পরিচালন ব্যয়, অপর্যাপ্ত ক্যাশ ইনসেন্টিভ এবং রেগুলেটরি বাধায় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে আয়োজিত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আইসিটি খাতের গুরুত্ব নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর।
এসব সমস্যা থেকে উত্তরণে কর হার যৌক্তিকীকরণ, আইসিটিতে নারীর ক্ষমতায়ন, দেশীয় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি। এ সময় গার্মেন্টস, শিক্ষা, চিকিৎসা সহ প্রায় সকল ক্ষেত্রে আইসিটি অন্তর্ভুক্ত উল্লেখ করে বেসিস সভাপতি বলেন, দেশীয় কোম্পানির সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকাংশে বেড়েছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব। আয়োজনে বক্তারা জোর দেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করার। এ সময় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বেসিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ খাতে বিদ্যমান নানা সংকটের কথা তুলে ধরেন। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই আমরা। আজকের এই নিটোল টাটা বিজনেস আওয়ার্ডে সংবাদ বিশ্লেষণ করতে চাই বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তি আইসিটি খাত নিয়ে। আমরা যে স্মার্ট বাংলাদেশের নিউজটি পড়ছিলাম, আজকে মূলত আমরা যেটি কথা বলতে চাই যে আমরা দেখেছি বাজেট বক্তৃতায় এবারের স্লোগান যেটি ছিল যে টেকসই উন্নয়নের পথ পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা, অর্থাৎ এই যে স্লোগান, সেই স্লোগান বাস্তবায়ন করতে হলে কিন্তু আইসিটি খাতকেই আসলে সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবার সুযোগ রয়েছে। এবং আইসিটি খাতে আমরা দেখেছি এবারে কিন্তু 24-25 অর্থ বছরের বাজেটে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ কিন্তু 3 বছর বৃদ্ধি করা হয়েছে এবং এজন্য অভিনন্দনও জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। সার্বিকভাবে আসলে আইসিটি খাতের যে ভূমিকা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তা নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই খাতের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি আজকে স্টুডিওতে রয়েছেন, রাশাদ কবির, সাবেক পরিচালক বেসিস এবং ব্যবস্থাপনা পরিচালক ড্রিম 71 বাংলাদেশ লিমিটেড। আমরা স্বাগত জানাতে চাই রাশাদ কবির আপনাকে। আপনাকে ধন্যবাদ। জি, রাশিদ কবির, স্বাগত জানাচ্ছি আমাদের নিটোল টাটা বিজনেস আওয়ার্ডের আজকের এই আয়োজনে। আমরা আসলে দর্শকদের যেটি বলছিলাম যে স্মার্ট বাংলাদেশ নিয়ে এবারের বাজেটে আমরা যেটি লক্ষ্য করলাম যে বিশেষ করে যে ছাড়গুলো দেওয়া হয়েছে বা 3 বছরের কর অব্যাহতির মেয়াদ দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে আমাদের কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বা উন্নত প্রযুক্তি, ব্লকচেইন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের কর ছাড় রয়েছে। যদিও আমরা আসলে সেই প্রযুক্তির ব্যবহার সুফল কতটা করতে পারছি সেটি একটি প্রশ্ন, সেটি আমরা পরবর্তী আলোচনায় আসি। সব মিলিয়ে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে একটু জানতে চাই, কেমন হলো? আমি বলবো যে 2024-25 অর্থ বছরের যে বাজেট, এটা আইসিটি খাতের জন্য খুবই একটা সিগনিফিকেন্ট একটা আসলে বছর ছিল বা বাজেট ছিল। কারণটা হচ্ছে কি, আপনি জানেন যে আমাদের একটু আগে আপনি যেটা বললেন, আমাদের যে কর অব্যাহতি যেটা ছিল আইসিটি সেক্টরের কর অব্যাহতি, সেটা আসলে 2024 সালে 30শে জুন এটা আসলে শেষ হয়ে যাচ্ছিল। সো একটা বড় আশঙ্কা ছিল এবং আমরা গত 6 মাস 8 মাস ধরে শুনছিলাম যে এই সেক্টরে কর অব্যাহতি আর বাড়ছে না। কারণ আপনি জানেন আইএমএফ একটা প্রেশার ছিল, সেখান থেকে তারা আসলে বলছিল যে যতগুলো সেক্টরকে আসলে কর অব্যাহতি সুবিধা দেওয়া হচ্ছে সব তুলে নেওয়ার জন্য। এবং এইটা যখন আসলে হচ্ছিল তখন আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং আমাদের যতগুলো ট্রেড বডি আছে সবগুলোর পক্ষ থেকে স্পেশালি লাস্ট 2-3 মাসে সব লেভেলে পার্সুয়েশন করা হয়। আমরা অর্থ মন্ত্রীর সাথে আমরা মিটিং করেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছি, এনবিআর এর সাথে আমাদের মিটিং করা হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর শিল্প এবং বৈদেশিক বিকাশ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, তার সাথে আমরা মিটিং করেছি। পলক ভাই তো সবসময় আমাদের সাথে ছিলেন এবং সর্বশেষ আমাদের কিন্তু আমরা প্রধানমন্ত্রীর সাথেও আমরা কথা বলেছি। সেখানে কিন্তু আমাদের যে স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য আমাদের আইসিটি সেক্টরের যে কর অব্যাহতির যে গুরুত্ব সেটা আমরা আসলে তুলে ধরতে সক্ষম হয়েছি এবং তারই প্রেক্ষিতে কিন্তু সরকার আসলে আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যার নির্দেশনায় কিন্তু আমাদের 3 বছরের জন্য কর অব্যাহতি বেড়েছে। এবং আপনি যেটা আসলে শুরুতে বলছিলেন আমাদের যে টার্গেটটা আছে 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ তৈরি করা। সো যদি স্মার্ট বাংলাদেশের মেন পিলারই কিন্তু আইসিটি। আগে যখন আপনার ডিজিটাল বাংলাদেশ ছিল তখন ধরেন আইসিটি, সেখানে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করেছি, আমরা কিছু সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করেছি, আমরা কিছু হাইটেক পার্ক তৈরি করেছি। কিন্তু যখন আপনি স্মার্ট বাংলাদেশের কথা আসলে বলছেন তখন আসলে এমন কোনো সেক্টর থাকবে না, আপনার শিক্ষা থেকে শুরু করে হেলথ সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ফিনটেক, আপনার লজিস্টিক থেকে শুরু করে ট্যাক্স কালেকশন, সব কিছু কিন্তু আপনার আইসিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো তখন যখন আসলে আপনার ট্যাক্সটা বাড়বে, যদি সেখানে আইসিটির উপর ট্যাক্স আরোপ হয়, তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে খরচটা সেটা কিন্তু আপনার আলটিমেটলি ভাবে সবকিছু সময় বেড়ে যাবে। সো এই জিনিসটাই আমরা আসলে সরকারকে বিভিন্নভাবে বোঝানোর আমরা চেষ্টা করেছি। সো আমরা যেটা আসলে দেখেছি এতদিন পর্যন্ত 27টা খাতে আসলে আইসিটি 27টা খাতে আসলে ট্যাক্স এক্সাম্পটেড ছিল। এবারে 8টাকে বাদ দেওয়া হয়েছে, 8টা সেক্টরকে বাদ দেওয়া হয়েছে, নতুন কিছু প্রযুক্তি আসলে ঢোকানো হয়েছে। আপনি যেটা বলছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঢোকানো হয়েছে, ব্লকচেইনকে ঢোকানো হয়েছে, বিগ ডেটাকে ঢোকানো হয়েছে। সো এটার আসলে আপনি
বলতে পারেন ভালো দিকও আছে পুরো বাজেটে, যেটা আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি কথা, আবার কিছু খারাপ দিকটাও আছে। সো এই টেকনোলজিগুলোকে যখন আসলে ঢোকানো হচ্ছে, ডেফিনেটলি এটা একটা খুব ভালো সাইন। তার মানে হচ্ছে সরকার যারা নীতি নির্ধারণী মহল আছে তারা আসলে ওনারা আসলে বুঝতে পারছেন যে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের যে টেকনোলজি, এইটাকে যদি আসলে প্রমোট না করা হয়, এখানে যদি আসলে এরকম ট্যাক্স হলিডে সুবিধা না দেওয়া হয়, তাহলে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। সো এই জন্য তারা আসলে এই খাতগুলোকে আমরা আসলে অব্যাহতি পেয়েছি। কিন্তু সেইং দ্যাট কতগুলো ইম্পর্টেন্ট খাতগুলোকে এইবারে কিন্তু ট্যাক্স অব্যাহতি সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। যেমন আপনার আছে হোস্টিং, ওয়েব হোস্টিং, একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, আপনি জানেন আইসিটি সেক্টরের ক্ষেত্রে সিস্টেম ইন্টিগ্রেশনকে বাদ দেওয়া হয়েছে, এসিওকে আপনার বাদ দেওয়া হয়েছে, আইটি আউটসোর্সিংকে আপনার বাদ দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলোকে নিয়েও এখন আমরা সরকারের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছি। কারণ আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, হোস্টিংয়ের যে ব্যাপারটি আছে, বাংলাদেশে এখন যতগুলো হোস্টিং সার্ভিস মার্কেটটা আছে তার কিন্তু 53% দখল করে আছে বিগ কোম্পানিগুলো, মানে গুগল দখল করে আছে, ওরাকল আছে, অ্যামাজন ক্লাউড সার্ভিস আছে, এরা দখল করে আছে। 40% মার্কেটটা দখল করে আছে হচ্ছে আপনার যারা দ্বিতীয় সারি কোম্পানিগুলো আছে, যেমন নেমচিপের কথা বলেন, ডিজিটাল ওশনের কথা বলেন, এই ধরনের কোম্পানিগুলো। মাত্র 7% টোটাল মার্কেট সাইজে, হোস্টিং মার্কেট সাইজে 7% কোম্পানি মানে আপনার মার্কেট শেয়ার লোকাল কোম্পানিগুলো দখলে। সো এমনিতে আসলে বুঝতে পাচ্ছেন যে মার্কেট শেয়ারটা খুবই কম, এবং তার উপর যদি আসলে করের বোঝাটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে আসলে দুইটা বিপদ আছে। একে তো আসলে এই লোকাল কোম্পানিগুলো কখনোই দাঁড়াতে পারবে না গ্লোবাল মার্কেটে কোম্পানিগুলোর সাথে, তাদের উপর করের বোঝা আরোপ হবে, তাদের এমনিতেই তাদের কস্টিংটা অনেক বেশি। যেমন হচ্ছে যেহেতু আসলে ইনফ্রাস্ট্রাকচার কস্টিংটা অনেক বেড়ে গেছে ডিউ টু হচ্ছে আপনার ইনফ্লেশনের কারণে, সো আসলে এমনিতেই তারা বিপদে আছে। করের বোঝা যদি চাপে তাহলে কস্টিংটা আরও বেশি বাড়বে। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, দেখেন আপনি সফটওয়্যার কিন্তু আসলে আপনি তৈরি করলেন, কিন্তু সেটা তো তখন আসলে অপারেশন কস্ট বেড়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বললে, আপনি একটা গাড়ি কিনলেন, কিন্তু আপনার গাড়ির গ্যারাজের ভাড়া যদি আসলে প্রতি মাসে অনেক টাকা হয়, তাহলে তো আপনার সেটা আপনার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে সেরকম যে তখন কিন্তু আপনার সেই ঘুরে ফিরে একই কথায় চলে আসে। স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করছি, প্রাথমিক জিনিসগুলা বা প্রাথমিক প্যারামিটারগুলো তৈরি করছি, কিন্তু এটার পর যে অপারেশনাল যে খরচগুলো হবে সেগুলো কিন্তু সিগনিফিকেন্ট আকারে আসলে বেড়ে যাবে। জি রাশেদ কবির, আমি একটু জানতে চাইব যে এই যে 3 বছরের কর অব্যাহতি সুবিধা দেওয়া হলো, সেটি বা মেয়াদ বাড়ানো হলো, সেটি 3 বছরই কেন? আপনাদের কি দাবির জায়গাটা কি ছিল? এটি 5 বছর কেন নয় বা 2 বছর কেন নয়? এরপর কি আসলে আমাদের সক্ষমতা তৈরি হয়ে যাবে? না, বিষয়টা আসলে এরকম না। আমরা আসলে দাবি করেছিলাম 2031 সাল পর্যন্ত, কারণ বা তারপরে অনেক সময় অনেকে এটাও দাবি করছিল 2041 সাল পর্যন্ত, স্মার্ট বাংলাদেশের যে রোডম্যাপ আছে তার পর্যন্ত। বাট সেইং দ্যাট তো আসলে যেহেতু দীর্ঘদিন ধরে আসলে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে, সো সরকারও তো চাই সেক্টর থেকে আসলে কিছুটা আপনার ট্যাক্স আদায় করার জন্য। সেজন্য আমরা আসলে মাঝামাঝি একটা জায়গায় 2031 সাল পর্যন্ত আমরা দাবি করে আসছিলাম। এরকম একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আপনার 2020 সাল থেকে যখন আসলে কোভিড শুরু হলো, তখন কিন্তু আমাদের কোম্পানিগুলো 2 বছর খুবই তারা আসলে খারাপ একটা অবস্থায় ছিল, ভালো ব্যবসা করতে পারে নাই। এরপরে থেকে 2022 সাল থেকে শুরু হলো আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাবটা, তার জন্য যে গ্লোবাল যে ইনফ্লেশনের কারণে স্পেশালি যারা আসলে আউটসোর্সিং মার্কেটে কাজ করতো বা যারা আসলে সিস্টেম ইন্টিগ্রেশনে কাজ করতো, তারা আসলে একটা ভয়াবহ রকম বিপদে পড়লো। কারণ আসলে মার্কেট মানে আপনার ডিমান্ড অনেক কমে গেল, বাইরের দেশ থেকে কাজ আসাটা অনেক কমে গেল। সো সব কিছু মিলে আসলে গত 4-5 বছরে কিন্তু এই সেক্টর যতটা আসলে ফ্লোরিশ হওয়ার কথা ছিল ততটা আসলে ফ্লোরিশ হয় নাই। সেজন্য আমাদের আসলে দাবি ছিল 2031 সাল পর্যন্ত যেন আসলে ট্যাক্স এক্সাম্পটেড করা হয়, এবং এরপরে অন্তত একবারে ট্যাক্স আরোপ না করে এটা স্ল্যাব অনুযায়ী, হয়তো সেটা প্রথমে 3% হতে পারে, 5% হয়ে 10%, এরপর তারপর নর্মাল যে গভর্নমেন্টের যে রুলসগুলো আছে, যে নিয়মটা আছে সেই অনুযায়ী আসলে যেন এটাকে ট্যাক্সটাকে আরোপ করা হয়। বাট এইখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন, এইবারও যে 3 বছরের একটা কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে। সেই কন্ডিশনটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে আইটি কোম্পানিগুলোকে ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে হবে। সো এই জায়গাটা কিন্তু একটা গ্রে এরিয়া আছে, এবং এইটাও কিন্তু আমরা আসলে এনবিআর থেকে একটা ক্লিয়ার ডেফিনেশন চাই। ক্যাশলেস 100% ক্যাশলেস ট্রানজ্যাকশন বলতে আসলে কি মিন করছে? কারণ আপনি জানেন কোম্পানি আইনে কিন্তু কাছে 10,000 টাকা পর্যন্ত পেটি ক্যাশ কিন্তু খরচ করা যাবে। ইনফ্যাক্ট আপনি যদি বলে আমি আজকে থেকে 100% ক্যাশলেস ট্রানজ্যাকশন করব, এটা কি আসলে আদৌ পসিবল? কারণ আপনি ধরেন কোন স্টেশনারি আইটেম কিনতে যাচ্ছেন,
বা মুদির দোকান থেকে কোনো আইটেম কিনতে যাচ্ছেন, বা আপনি কোনো আসলে কথার কথা আপনি আপনার অফিসের জন্য কোনো এন্টারটেনমেন্ট কস্টিং আপনি করতে যাচ্ছেন, সেইগুলো তো আসলে এখনো পর্যন্ত অতটা হয় নাই যে ক্যাশলেস ট্রানজ্যাকশনটা হবে। সো এরকম কিছু খাতের জন্য বা এরকম কিছু বিষয়ের জন্য পরবর্তীতে যদি আসলে আইটি কোম্পানিগুলোকে এনবিআর ধরে বসে, তাহলে কিন্তু আসলে বিপদ। কারণ আমাদেরই রিসেন্টলি কিছু আইটি কোম্পানিকে তারা কিন্তু আসলে এনবিআর থেকে তাদেরকে ধরেছে যে হচ্ছে বিভিন্ন রকম আসলে ইস্যু নিয়ে, এবং এটা খুবই দুঃখজনক আসলে। এটাও আসলে একটা ক্লিয়ার ডেফিনিশন থাকা এনবিআর এর এই ট্যাক্স কালেকশন প্রসিডিউর নিয়ে একটু কথা বলতে চাই। ব্যবসায়ীদের সবসময় বা বিসিসিআই, ঢাকা চেম্বার, সবার এক ধরনের অভিযোগের জায়গা ছিল দীর্ঘদিন ধরে যে এনবিআর যেন হয়রানি মুক্ত সেবাটা নিশ্চিত করা। সেই জায়গাটিতে আবার এনবিআর এর কাছে একটা বড় রাজস্ব লক্ষ্যমাত্রা থাকে, যে কারণে তাদেরকে অনেক বেশি ফাইট করতে হয়। সেই জায়গাটিতে কি মনে হচ্ছে যে এনবিআর এর কি ধরনের সংস্কার, কি ধরনের আধুনিকীকরণ, এবং তারা আসলে সংস্কারের পথে কতটা হাঁটছে, বা আপনাদেরকে যে হয়রানির কথা বলছিলেন সেই হয়রানির থেকে একটু একটু করে কি রিলিফ দিচ্ছে কিনা? আমার তো মনে হয় যে হয়রানি আসলে কমছে না, বরং আইসিটি সেক্টরের উপর হয়রানির মাত্রাটা আসলে আরো বাড়ছে। যেমন হচ্ছে যে আমরা যখন এনবিআর এর সাথে আসলে আমরা মিটিং করেছিলাম, তো এনবিআর আসলে একটা পরিসংখ্যান বা ডেটা আমাদেরকে দিয়েছে। সেটা হচ্ছে যে এই সেক্টর থেকে আসলে সরকার কাইন্ড অফ 1400 কোটি টাকা ট্যাক্স লুজ করছে এবং 5000 কোটি টাকা এখান থেকে আপনার প্রফিট করছে এই সেক্টরটা, এবং এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আফটার দ্য আরএমজি সেক্টর। সো আমরা যখন আসলে জিজ্ঞাসা করলাম যে এটা আসলে কিভাবে এই ডেটাগুলোকে আসলে পেয়েছে, তারা কিন্তু আসলে খুব বেশি সদুত্তর উত্তর আমাদেরকে দিতে পারে নাই। এবং এই যে পরিসংখ্যানটা সম্পূর্ণ ভুল, কারণ আসলে 5000 কোটি টাকা প্রফিট বা আসলে 50,000 যদি ধরে নিই 10% করেও এটা প্রফিট করে আইসিটি সেক্টর, তার মানে 50,000 কোটি টাকার মার্কেট সাইজ। এটা অ্যাবসলিউটলি এটা একটা মানে ভেগ ইনফরমেশন, আসলে একটা ভুল তথ্য। সো এই জায়গাটায় তো একটা বড় রকমের একটা তথ্যের গ্যাপ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আসলে আইসিটি সেক্টর আসলে এতদিন ধরে খুব বেশি লাইমলাইটে ছিল না, বিগত 5-7 বছর ধরে লাইমলাইটে আসছে। সো এই সেক্টরের উপর আসলে এখন এনবিআর বলবো যে আগে যেভাবে তারা আসলে অডিট করতো, এখন তার চাইতে অনেক বেশিভাবে আমাদের ট্যাক্সের ফাইলগুলোকে তারা আসলে এভাবে নিরীক্ষা করছে। এবং এটার জন্য যেটা আসলে হয়েছে, দেখেন আমাদের যারা আইটি এন্টারপ্রেনার আছে, আমরা আসলে কিন্তু সহজ কথা অ্যাকাউন্টিং খুব কাছে, আমরা আসলে ফিনান্সে খুব কাছে, আমরা আসলে টেকনোলজি বুঝি। সো আমরা যে আসলে খুব ভালো মতো যে আমরা কোম্পানিগুলো অ্যাকাউন্টসটাকে মেনটেন করতে পারে বা আসলে কমপ্লায়েন্স সব কিছু করতে পারে, ব্যাপারটা আসলে সেরকম না। সো এনবিআর যেটা আসলে আমাদের অনেক মেম্বার আসলে কমন অভিযোগ যে যখন আসলে তাদের ফাইলগুলোকে চেক করে, হয়তো টুকিটাকি কিছু ভুল দেখিয়ে বা কিছু আইন কানুন দেখিয়ে সেখান থেকে তাদেরকে হয়রানি করে, তারা তাদের কাছে স্পিড মানি চেয়ে বসে থাকে, এবং এইভাবেই তারা আসলে কোম্পানিগুলোকে আসলে বলতে পারেন যে খুবই বিপদে আসলে পড়ে থাকে। কয়েকদিন আগে আমাদের আসলে বেসিসির একজন মেম্বার কোম্পানি, লোকটি আসলে বাংলাদেশে কাজও করে না, পুরোটাই আসলে বাইরে ফরেন কারেন্সি বা ইনকাম করে, এক্সপোর্টে কাজ করে, সফটওয়্যার এক্সপোর্ট করে, তার একটি ফাইল এনবিআর আসলে ধরে বসেছে এবং তাকে এখন বিভিন্নভাবে হয়রানি করছে। সো একদিকে আসলে আমরা বলছি যারা আসলে দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে, তারা আসলে রেমিটেন্স যোদ্ধা, তারা আসলে দেশের গর্ব, অন্যদিকে আসলে তাদেরকে আমরা বিভিন্নভাবে এনবিআর এর মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আলটিমেটলি হবে কি, এই মানুষগুলো কিন্তু কখনোই তখন আর দেশে থাকবে না, তারা হয়তো দুবাইতে কোম্পানি খুলে বা সিঙ্গাপুরে কোম্পানি খুলে সেখানে আসলে চলে যাবে। সো এই জায়গাটাই মনে হয় আসলে গভর্নমেন্টকে একটু সজাগ দৃষ্টি রাখা আসলে প্রয়োজন, যে যারা আসলে অ্যাটলিস্ট দেশের ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন রাখছে এই ডলার ক্রাইসিসের যুগে, তাদেরকে আসলে সরকারি একটা সংস্থা বিভিন্নভাবে হয়রানি করছে, এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সেকেন্ড যে ব্যাপারটি বলছেন, দেখেন বাংলাদেশের মতো এই ট্যাক্স সার্কেলের যে অবস্থা বা ট্যাক্স নেটের অবস্থা, এটা আসলে পৃথিবীর কোনো দেশে আছে বলে আসলে মনে হয় না। আমাদের দেখবেন যারা রেগুলার ভাবে আসলে ট্যাক্স দেয় বা ভ্যাট দেয়, তাদেরকে আসলে এনবিআর বিভিন্নভাবে হয়রানি করে। আর যারা আসলে এখনো ধরেন তারা টিন সার্টিফিকেটে করে নাই কিন্তু বছর পর বছর ব্যবসা করে যাচ্ছে, বা ভ্যাট বিন সার্টিফিকেট করে নাই ব্যবসা করে যাচ্ছে, তাদেরকে আসলে এনবিআর কখনোই কিছু বলবে না, কখনোই কিছু করবে না, করজালের আওতায় তারা আসলে আসছে না। তো এবং বাংলাদেশে আপনি স্টিল জানেন, আপনি পরিসংখ্যানটা যে যারা আসলে ট্যাক্স পেয়ার তার 90% হচ্ছে ঢাকা এবং চিটাগাঙ্গে, বাকি 10% হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। এটাও তো আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল জিনিসগুলোকে না। আমরা যেটা আসলে এনবিআরকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছি যে আমরা কর সিস্টেমটাকে, কর আদায় সিস্টেমটাকে ফুললি আমরা ডিজিটালাইজড করে ফেলি, তাহলে যেটা হচ্ছে যে ট্যাক্স ফাঁকির যে ব্যাপারটা সেটা যেমন আসলে কমে যাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে বিভিন্নভাবে হয়রানি করা হয় বা বিভিন্নভাবে যে এনবিআর এর ভেতরে আমরা বিভিন্ন দুর্নীতির কথা শুনি, এটাও কিন্তু অনেক অংশ তখন আসলে কমে আসবে। নিশ্চয়ই রাশেদ কবির, আমরা আরো কথা বলবো, আইসিটি খাত নিয়ে আরো আলোচনা করতে চাই, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে।
দর্শক, আজকে আমাদের এই আলোচনায় তথ্য প্রযুক্তি খাতে আমরা কথা বলছি বাজেট 2024-25 এবং প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলছি। আইসিটি খাত নিয়ে আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা রয়েছেন, তরুণ উদ্যোক্তা, সাবেক বেসিসের পরিচালক এবং ড্রিম 71 বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির। আমরা আরও আলোচনা করবো আরেকটা বিরতির পর, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে। আজকে কথা বলছি বাজেট প্রাপ্তি অপ্রাপ্তি আইসিটি খাত নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বেসিসের সাবেক পরিচালক রাশাদ কবির এবং ব্যবস্থাপনা পরিচালক ড্রিম 71 বাংলাদেশ লিমিটেড। আরও একবার স্বাগত জানাচ্ছি রাশাদ কবির আপনাকে। আমরা আসলে বিরতির আগে যে বিষয়গুলো বলছিলাম যে এবারের বাজেটের বেশ কিছু প্রাপ্তি অপ্রাপ্তি এবং এনবিআর এর হয়রানির বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু মোটা দাগে আমরা দেখছি যে কর ছাড়ের বিষয়টি আসলে উদ্যোক্তারা সবসময় দাবি করে আসছেন, কিন্তু এটি আসলে কতদিন, মানে এই নিজস্ব সক্ষমতার জায়গা যেটি তৈরি করা, সেই জায়গাটি কি আমরা আসলে কতটা ডেভেলপ করতে পেরেছি, বা প্রতিযোগিতা সক্ষমতায় আমরা পিছিয়ে পড়ছি কিনা, বা সেই দক্ষতাটা আমরা আসলে আর কিভাবে নিশ্চিত করতে পারি? যদি 10 বছর বা 15 বছর আগের কথা বলেন, আর যদি 2024 সালের কথা বলেন, নিঃসন্দেহে আমাদের কোম্পানিগুলোর সক্ষমতা আসলে অনেক বৃদ্ধি পেয়েছে। আপনার কিন্তু কিছু পরিসংখ্যান দেখলে আপনি আসলে বুঝতে পারবেন। 2007 সাল 8 সালে যেখানে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট ছিল $26 মিলিয়ন, আর 2024 সালে এসে এখন সেটা 1.4 বিলিয়ন হয়েছে। যদিও ফিগারটা নিয়ে কিছুটা আসলে কন্ট্রোভার্সি আছে সবকিছু। এবং যদি আপনি হিউম্যান রিসোর্সের কথাও যদি বলেন, তখন মাত্র 50,000-এর মতো জনশক্তি এখানে কাজ করতো, এখন সেখানে 5 লাখ থেকে 7 লাখ জনশক্তি, অ্যাপার্ট ফ্রম ফ্রিল্যান্সার, তারা কিন্তু আসলে পুরো ইন্ডাস্ট্রিতে আসলে কন্ট্রিবিউট করছে। তো ডেফিনেটলি আসলে সক্ষমতা আসলে বেড়েছে। আমাদের কিছু কোম্পানি আছে যারা আসলে গ্লোবাল মার্কেটে অনেক ভালো করছে। আমরা তো আসলে 8-10 বছর আগেও চিন্তা করতে পারতাম না যারা আসলে বাংলাদেশি কোম্পানি সেখানে আসলে বাইরের দেশে সফটওয়্যার এক্সপোর্ট করবে। এখন শুধু মানে বাইরের যারা প্রাইভেট কোম্পানিতে যে শুধু সফটওয়্যার এক্সপোর্ট করছে বা বাইরের যে কাজগুলো সেগুলোতে শুধু আউটসোর্সিং এর বেসিসে কাজ করছে তাই না, আমাদের কিন্তু বাইরের দেশের সরকারের সাথেও, ফরেন গভর্নমেন্টের সাথেও কিন্তু আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করছে। অর্থাৎ আমাদের যে ই গভর্নেন্সের সফটওয়্যার যে ডেভেলপমেন্টের যে দক্ষতাটা বৃদ্ধি পেয়েছে আমাদের কোম্পানিগুলোর, সেই দক্ষতা কাজে লাগিয়ে কিন্তু এখন বাইরের দেশেও আমাদের কোম্পানিগুলো আসলে কন্ট্রিবিউট করছে। এবং কিছুটা হলেও, আমি বলবো না যে খুব সিগনিফিকেন্ট হয়েছে, কিছুটা হলেও কিন্তু আমাদের বাংলাদেশের যে একটা ভালো আইসিটি ডেস্টিনেশন ফর দ্য আউটসোর্সিং, ফর দ্য আইসিটি ডেস্টিনেশন, এটা কিন্তু আসলে বেড়েছে। এবং অন্যান্য আগে তো শুধু আসলে বাংলাদেশকে যখন বলা হতো, তারা সবাই আসলে চিন্তা করতো ইন্ডিয়ার পাশের একটা দেশ, কিন্তু সেটার পাশেও কিন্তু এখন নিজস্ব একটা আইডেন্টিটি আসলে তৈরি হচ্ছে। বাট সেইং দ্যাট আসলে এখনও আসলে কাজ করার প্রচুর স্কোপ আছে। এবং আপনি শুরুর দিকেও যেটা আসলে বলছিলেন যে শুধুমাত্র ফরেন সাইডে না বা এক্সপোর্ট সাইডে না, আমাদের লোকাল যে মার্কেটটা আছে সেটাও কিন্তু আমাদের লোকাল কোম্পানিগুলো এখন যথেষ্টভাবে কন্ট্রিবিউট করছে। যেমন আপনি বলি, বাংলাদেশে প্রায় 60টার মধ্যে এখন কমার্শিয়াল ব্যাংক আছে। 60টা ব্যাংকের ভেতরে অলমোস্ট কিন্তু 28 থেকে 30টা ব্যাংকে যে কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস, এটা কিন্তু আসলে দেশীয় কোম্পানিগুলো প্রোভাইড করছে। সো আবার যদি আপনি উল্টা দিক থেকেও চিন্তা করেন, এখনও কিন্তু 50% কোম্পানি ব্যাংক, মানে অর্ধেকেরও বেশি ব্যাংক, তারা আসলে কোর ব্যাংকিং সিস্টেমটা বাইরের দেশের সফটওয়্যার দিয়ে আসলে ইউজ করছে। সো এটা একটা সেক্টরে আমি এক্সাম্পলতে বোঝালাম। সো যেমন এটা যেমন প্রমাণ করে যে না, আমাদের কোম্পানিগুলো স্কিলটা বা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকিং সফটওয়্যারের মতো একদম খুবই সফিস্টিকেটেড সফটওয়্যার আমাদের কোম্পানিগুলো তৈরি করতে পারছে। সেইং দ্যাট এখনও কিন্তু আসলে অনেক বলতে পারেন যে ব্যাংক আছে, প্রথম সারি ব্যাংকগুলো, যারা আমাদের কোম্পানিগুলোর উপর আসলে বিশ্বাস করতে পারছে না। সো এই জায়গাটা আসলে বোধ পাতিকে এগিয়ে আসতে হবে। আমাদের কোম্পানিগুলো যেমন দক্ষতা বেড়েছে, এটা যেমন আমাদেরকে আসলে প্রচার করতে হবে, তেমনি যারা আসলে লোকাল বড় বড় কোম্পানিগুলো আছে, সেটা আপনি ব্যাংক বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, বা আসলে অন্যান্য টপ বাংলাদেশের যারা আসলে বলতে পারবেন যে গ্রুপ অফ কোম্পানিজ বলেন, তাদেরকেও কিন্তু আসলে এই বিশ্বাসটাকে রাখতে হবে যে আমাদের যে কোম্পানিগুলো, তারা কিন্তু লোকাল যে সফটওয়্যারগুলো আছে সেটা নিডটা কিন্তু মেটাতে যথেষ্ট পরিমাণে সক্ষম। যেমন আর একটা আপনাকে উদাহরণ দিই, যেমন ইআরপি সফটওয়্যার কিন্তু খুব এমন কোনো কঠিন সফটওয়্যার না, বা আসলে এমন কোনো সফিস্টিকেটেড সফটওয়্যার না সেটা আমাদের কোম্পানিগুলো আসলে তৈরি করতে পারবে না। এবং আমাদের কোম্পানিগুলো কিন্তু অনেক বড় বড় সফটওয়্যারও তৈরি করছে, বড় বড় বলতে পারেন ইআরপি সফটওয়্যার দেশ প্রাইভেট সেক্টর যেমন করছে, একই সাথে গভর্নমেন্টকেও প্রোভাইড করেছে। কিন্তু সেটা সত্ত্বেও আপনার, আমি 1 বছরের পরিসংখ্যানের আগে কথা বলি, বাইরের দেশের ইআরপি সফটওয়্যার বা আসলে এসএপির মতো সফটওয়্যারগুলো 100টার বেশি কোম্পানি
তারা আসলে ইউজ করছে এবং অনেক ভালো প্রাইসে, মানে 8 কোটি টাকা 10 কোটি টাকা এরকম দাম দিয়ে তারা আসলে এই সফটওয়্যারগুলোকে কিনছে। ওয়ারাস আমাদের লোকাল কোম্পানিগুলো কিন্তু 1 থেকে 2 কোটি টাকায় এর কাছাকাছি মানের বা কখনো কোনো ক্ষেত্রে এর চাইতে ভালো মানের সফটওয়্যার কিন্তু প্রোভাইড করতে সক্ষম। সো এই জায়গাটা আসলে একটা মাইন্ডসেটের বড় ব্যাপার আছে যে আমাদের কোম্পানিগুলোকে কিন্তু সেই সুযোগটা আসলে দিতে হবে। নিশ্চয়ই রাশেদ কবির, আমি যেটি জানতে চাইবো যে অনেক দিন ধরে আমরা আমাদের একটা রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। আমরা 2021 সাল থেকে বলে আসছি আমাদের $5 বিলিয়ন সফটওয়্যার এই খাত থেকে রপ্তানির একটা লক্ষ্যমাত্রা। এরপর সেটিকে 2024 সাল করা হলো, এরপর সেটিকে 2029 সাল। মানে এই যে ক্রমাগত 5 বিলিয়নে যাওয়ার জন্য আমাদের 5 বার যদি আমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়, সেটি একটা ব্যর্থতা মনে করেন কিনা? অবশ্যই এটা সামসার একটা হতাশাজনক। তবে যেটা আসলে একটু আগেও বলছিলাম, আমাদের 5 বছর গত 4-5 বছরে কিন্তু আমাদের কোম্পানিগুলো ওইভাবে ব্যবসা করতে পারে নাই ডিউ টু দ্য গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন। কিন্তু এটাও আমি আপনার সাথে আসলে একমত যে আমরা এখন এটাও যেটা আসলে বলছি যে $1.4 বিলিয়ন আমরা আসলে এক্সপোর্ট করি, এটা নিয়েও কিন্তু মার্কেটে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। কারণ বাংলাদেশ ব্যাংক বলছে $600 থেকে $700 মিলিয়ন, বা এর সাথে যদি আমি ফ্রিল্যান্সার ইপিবি ডেটা আলাদা, আবার তার সাথে যদি আমি ফ্রিল্যান্সারদের কিছু আয়ও আমরা সেখানে যোগ করি, সেটাও আসলে অতটা আসলে ফিগারটা আসলে হয় না। সো আমরা যখন এইবারে ট্যাক্স এক্সামশনের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে যখন আমরা দেন দরবার করছিলাম, এই যে বিভিন্ন জায়গায় এক্সট্রাভ্যাগেন্ট ফিগার বলা, এটা কিন্তু আমাদের জন্য আসলে হিতে বিপরীত হয়েছে। আমরা যখন আসলে বলছি $1.4 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি, তার মানে কিন্তু এনবিআর তখনই বিশ্বাস করবে না আমরা তো আসলে ভালো ব্যবসা করছি। সো আসলে মনে হয় যে যেটা আসলে সত্য, যেটা আসলে বাস্তব কথা, সেটাই আসলে সবসময় বলা উচিত। এক্সট্রাভ্যাগেন্ট কোনো কিছু বললে এটা আসলে একটা সময় সেটা আসলে বের হয়ে যায় এবং এটা আসলে কখনোই ভালো কিছু আসলে বয়ে আনে না। এবং যেটা আপনি আলোচনা একটু প্রশ্নটি যেটা করছিলেন যে এটা আসলে বারবার লক্ষ্যমাত্রা চেঞ্জ করা হচ্ছে, সো আমার কাছে এটাও আসলে মনে হয় যে একটা থাকে ধরেন হয়তো সরকারের পলিটিক্যাল এজেন্ডা, যে হ্যাঁ ঠিক আছে আমরা এইটার ভেতরে এটা বাস্তবায়ন করব বা এটা আসলে আমরা একটা ডিক্লারেশন দিব, এটা পলিটিক্যাল এজেন্ডা থাকে বা সরকার সবসময় আসলে যে কারণে হোক বাড়াই বলতে চাই। কিন্তু সেটা আসলে প্রাইভেট সেক্টরের সাথে বসেও আসলে একটা ফিজিবল একটা টার্গেট লক্ষ্য রাখা প্রয়োজন। হ্যাঁ, আমি কি আসলে 2018 সালে আমি যেখানে $1 বিলিয়ন আমার টার্গেট ছিল, সেখানে হাউ ইজ ইট পসিবল 2023 সাল মানে আমি পরের 5 বছরে আরও $4 বিলিয়ন অর্জন করব? তার জন্য আমার ইনভেস্টমেন্ট কি, মার্কেটিং ইনভেস্টমেন্ট কি, আমার হিউম্যান রিসোর্সের ব্যাকআপটা কোথা থেকে আসবে? এই বিষয়গুলো কিন্তু আসলে কখনোই সেভাবে প্ল্যান বা প্রোগ্রাম সেভাবে আসলে করা হয়নি, যার জন্য কিন্তু আমার কাছে মনে হয় লক্ষ্যমাত্রাটা সেভাবে আসলে উদ্ধৃত হয়নি। যেমন সহজ কথা, আপনাকে যদি $5 বিলিয়ন আপনার একটা সেক্টর থেকে আয় করতে হয়, আপনার সেখানে কমপক্ষে $1 বিলিয়ন আপনার ইনভেস্টমেন্ট পারপাস, আই মিন সেটা আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য হোক বা সেটা আসলে আপনার দেশের জন্য কান্ট্রি ব্র্যান্ডিং বা কান্ট্রি প্রমোশনের জন্য হোক, যে কোনোভাবেই কিন্তু আপনার সেটা লাগবে। তো আমি যদি আসলে এখন প্রশ্ন করি যে $1 বিলিয়ন তো অনেক পরের কথা, $10 মিলিয়ন কি খরচ করা হয়েছে আমার দেশের ব্র্যান্ডিংয়ের জন্য বা প্রমোশনের জন্য, বা আমাদের যে রাইট এক্সপোর্ট স্ট্র্যাটেজি সেটাও কি আসলে আমরা খুব সিরিয়াসভাবে করেছি? যদি আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আসলে সেটা কখনো আমরা করি নাই। এবং আমরা আসলে হিউম্যান রিসোর্সের কথা আমরা প্রায় বলি, আমি বিশ্বাস করি যে আমিও এর আগে অনেক প্রোগ্রামে বলেছি এবং আপনার অনুষ্ঠানে যারা আসলে অতিথি এসেছেন সবাই আসলে হিউম্যান রিসোর্সের যে সংকটটা আছে সেটা প্রতিবারেই বলেছে। এবং এই কথা কিন্তু আমরা সেই 2008 সাল 10 সাল থেকে বলে আসছি, আমাদের দক্ষ মানব সম্পদ নাই। তাহলে 2024 সালে এসেও কিন্তু কেন আমাদের একই কষ্টের কথা বলতে হবে? তার মানে ডেফিনেটলি যে কোথাও না কোথাও তো আসলে ভুলটা হচ্ছে। আপনি দেখেন সরকার কিন্তু গত 5-7 বছরে এই যে আইসিটি ট্রেনিংয়ের জন্য কম টাকা খরচ করে নাই, বিভিন্ন প্রোগ্রামের নামে বিভিন্ন প্রজেক্টের নামে কয়েক হাজার কোটি টাকা কিন্তু এর পিছনে সরকার বিনিয়োগ করেছে। এখন যদি আমরা প্রশ্ন করি বা সরকারকে একটা সেলফ অ্যাসেসমেন্ট করে যে এত টাকা আসলে বিনিয়োগ করা হলো, হোয়াট ইজ দ্য আউটপুট, হোয়াট ইজ দ্য রিটার্ন, আমি বিশ্বাস করি যে সেটার ভালো রেজাল্ট কিন্তু সম্ভবত আসবে না। সো এই জায়গাটা বোধহয় আমাদের একটু সেলফ অ্যানালাইসিস করা প্রয়োজন, কোথায় আমাদের ভুলটা আমরা করেছি, কোথায় এখনো হচ্ছে, এবং আসলে ভুল করা মানে এটাকে আসলে দোষ দেখি না, এখান থেকে আসলে শুধরানো প্রয়োজন। কারণ সামনে 2041 সাল নাগাদ আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা যদি আমরা আসলে ধরতে না পারি, তার মানে কিন্তু আবারও কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো বা আসলে আমরা আসলে ব্যর্থতার জায়গাটায় আসলে চলে যাব। সরকার 2041 সাল নাগাদ টার্গেট নিয়েছে $50 বিলিয়ন এই সেক্টর থেকে ইনকাম হবে, এবং আরএমজির পরে এটা হবে বাংলাদেশের সেকেন্ড ইকোনমিক্যাল পিলার বা হাতিয়ার, আপনি যেটাই বলেন না কেন। তো সেইটার জন্য যে আসলে কাজগুলোকে করতে হবে, ব্যাক এন্ডে যে কাজগুলোকে করতে হবে, আমরা
HR ডেভেলপ করতে হবে, আমার সেখানে কান্ট্রি ব্র্যান্ডিং করতে হবে, আমার সেখানে ইন্ডাস্ট্রি প্রমোশন করতে হবে, আমার সেখানে এডুকেশন সিস্টেমে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। এই কাজগুলোকে আমরা এখন থেকেই করছি কিনা। সো আমরা তো আসলে বলার জন্য অনেক কিছু বলি, কিন্তু আমরা যদি আসলে ওয়ার্ক ফ্রেমটা আসলে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এখন যেমন আমরা বলছি যে না আমরা অ্যাচিভ করতে পারি নাই, 2041 সাল নাগাদও কিন্তু আমাদের আসলে সেম জায়গাতে আসলে থেকে যাব আমরা। নিশ্চয়ই রাশেদ কবির, আমরা আরো আলোচনা করব, আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে বিসিসির সাবেক পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ড্রিম 71 বাংলাদেশ লিমিটেডের রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাশেদ কবির। আমরা আইসিটি খাতের প্রাপ্তি অপ্রাপ্তি এবং একই সাথে আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ তা নিয়ে কথা বলছি, আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। আজকে কথা বলছি বাজেট প্রাপ্তি অপ্রাপ্তি আইসিটি খাত নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিসিসির সাবেক পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ড্রিম বাংলাদেশ লিমিটেড জনাব রাশেদ কবির। আরও একবার স্বাগত জানাচ্ছি রাশেদ কবির। আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছে, যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে এবারের বাজেটে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে একদিকে কর ছাড় যেমন মেয়াদ 3 বছর বাড়ানো হয়েছে, আমরা শুরুতেই কথা বলছিলাম, আবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে আমরা দেখলাম যে হঠাৎ করে কিন্তু এটি, যেহেতু আমরা ইন্টারনেট সেবাটি সারা দেশে পৌঁছে দিতে চাই এবং আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই, আমাদের স্লোগানই যখন এটা, তখন এই আইএসপির উপর বা ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর আমরা দেখলাম যে 10% এআইটি বসানোর একটি প্রস্তাব রাখা হয়েছে। এটি আসলে এক ধরনের স্মার্ট বাংলাদেশের বিকাশের ক্ষেত্রে বাধা মনে করেন কিনা? অবশ্যই বাধা, কারণ স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে প্রধান অক্সিজেন হচ্ছে কি, প্রধান অক্সিজেন হবে কিন্তু আসলে আপনার ইন্টারনেটটা। সো একটু আগে যে কথা বলছিলাম, যদি আপনার অপারেশনাল কস্টিংই বেড়ে যায়, আলটিমেটলি কিন্তু আপনার সব কিছু কস্টিংই বেড়ে যাবে। আপনি স্মার্ট বাংলাদেশ যখন আপনি তৈরি করবেন, প্রত্যেকটা কম্পোনেন্টে কস্টে আপনার আসলে বেড়ে যাবে, এবং সেটাতে শুধুমাত্র আসলে ওভারঅলভাবে যে স্মার্ট বাংলাদেশের উপরে যে প্রভাব পড়বে তাই না, এটা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির উপরে প্রভাব পড়বে। স্পেশালি যারা আসলে ফ্রিল্যান্সার আছে, 1 লাখ ইনকাম করে, তাদের কস্টিং বাড়বে। যারা আসলে আপনার টেকনোলজি কোম্পানিগুলো আছে তাদের উপর প্রভাব পড়বে, এবং আলটিমেটলি কিন্তু ওভারঅলভাবে ফুল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের উপরে একটা প্রভাব পড়বে। আপনি যখন ই কমার্সের কথা চিন্তা করেন, এখন মানুষ কি করছে, ঘরে বসে অনলাইনে অর্ডার দিচ্ছে, ঘরে বসে চাল ডাল থেকে শুরু করে আপনি গ্রোসারি আইটেম থেকে শুরু করে জামা কাপড় সব কিছু কিনছেন। সো আপনি যখন আসলে ব্রাউজ করতে যে আপনার খরচ বেড়ে যাবে, তখন আলটিমেটলি আপনি কিছুটা শেকি ফিল করবেন। সো এই জায়গাটায় মনে হয় আসলে সরকারকে একটু রিথিঙ্ক করার ব্যাপার আছে, যে ফান্ডামেন্টাল কিছু কম্পোনেন্টে আসলে ট্যাক্স আরোপ করে কতটুকু রাজস্ব আদায় হবে বা কতটুকু বেনিফিট আদায় হবে, এটা বোধহয় আসলে একটু প্রশ্ন থেকেই যায়। দেখেন, আমি সবসময় বিশ্বাস করি যে আপনার আইসিটি সেক্টরকে চিন্তা করতে হবে গভর্নমেন্টের কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হিসাবে। আমি বলছি না যে আসলে এখনই আমরা সরকারকে কখনো কর দিব না, আমরা সেটা আসলে কখনোই বলছি না। কিন্তু দেখেন, সরকার আসলে 35,000 কোটি টাকাতে পদ্মা সেতু কেন করেছে? সরকার জানে এটা আসলে 40 বছরে এটার আপনার রিটার্নটা আসবে। মেট্রো রেল যত টাকা দিয়ে করা হয়েছে তার রিটার্ন আসতে প্রায় 45 থেকে 50 বছর পর্যন্ত সময় লাগবে। তারপরও সরকার কিন্তু এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করে। কেন করে? কারণ এইগুলোর আসলে অ্যাক্টিভ ইনকামে চাইতে আপনার প্যাসিভ যে আসলে লাভটা, সেটা আসলে অনেক বেশি। মানুষের সময় সাশ্রয় হচ্ছে, হাজার হাজার ঘন্টা ওয়ার্কিং আওয়ার বাড়ছে, আমার সেখানে ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে, অর্থনীতির সাইজটা আসলে বড় হচ্ছে, এবং বলতে পারেন যে তার রেভিনিউটা সরকার পাচ্ছে, অন্য পাশ থেকে সরকার আসলে আদায় করতে পারছে সুবিধাটা। আপনার আইসিটি খাতকেও কিন্তু আসলে সেইভাবেই সরকারকে আসলে চিন্তা করতে হবে। এটা যদি আমরা আসলে এখন চিন্তা করে থাকি, না ঠিক আছে এই সেক্টরকে আসলে 10 বছর বা 15 বছর ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, পরের বছর থেকে আসলে আমরা সেখান থেকে ব্যাপক রাজস্ব আদায় করতে পারবো, এটা বোধহয় সরকারের একটা ভুল স্ট্র্যাটেজি হবে। কারণটা হচ্ছে, দেখেন, এই সেক্টর থেকে আসলে আইসিটি সেক্টর যত শিক্ষিত মানুষের কর্মসংস্থান করে বা করেছে, এটা কিন্তু বাংলাদেশের আর কোনো সেক্টর আসলে করেনি। আরএমজি সেক্টর যাদেরকে নিয়ে কাজ করে, মানে একেবারে কিন্তু লো লেভেলটা বা আসলে ওয়ার্কার লেভেলটাকে নিয়ে কাজ করে, হোয়াইট কলার যে জবগুলা, এটা সবচেয়ে বড় প্রফিটটা কিন্তু দেশে আইসিটি সেক্টর, অর্থাৎ শিক্ষিত বেকার দূরীকরণে এই সেক্টর একটা বড় ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত, আপনি যখন আসলে সবকিছু স্মার্ট করে ফেলবেন, সবকিছু ডিজিটাল করে ফেলবেন, তখন আপনার এক পাশ থেকে ট্রাভেলিং কস্ট কমবে, আপনার ভিজিট কস্টিং কমবে, আপনার সময় বাঁচবে। তো তারও তো একটা টিসিবি একটা অ্যানালাইসিস আছে, মানে আমি সেখান থেকেও তো একটা বেনিফিট পাবো। এবং উপরন্তু যে জিনিসটা হচ্ছে, আপনি যখন সবকিছুকে ডিজিটাল করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার যে করাপশনটা, সেটাও কিন্তু অনেক অংশ কমে যাবে। তো ওইভাবে যদি আসলে সরকার চিন্তা করে, তাহলে বোধহয় আসলে ভালো হয়। নিশ্চয়ই আমরা ছোট ছোট করে একটু জানতে চাইবো যে মন্ত্রণালয়গুলোকে একটা স্মার্ট উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এবারে আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটা মন্ত্রণালয়গুলো কোনো না কোনো উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে এক ধরনের স্মার্টনেস তৈরি হবে। আপনার কাছে কি মনে হয় যে সেটি আসলে মন্ত্রণালয়গুলো কতটা সফল হবে?
এই বছর থেকে আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়কে এরকম একটা টার্গেট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকেও এরকম একটা টার্গেট দেওয়া হয়েছে স্মার্ট বাংলাদেশের আসলে একটা ইনিশিয়েটিভ অন্ততভাবে নেওয়ার জন্য। নিঃসন্দেহ এটা আসলে একটা ভালো টার্গেট বা ভালো একটা উদ্যোগ আমি আসলে বিশ্বাস করি, কিন্তু এইটার আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাকে বোধহয় যারা আসলে কনসার্ন অথরিটি আছে তাদেরকে আসলে একটু ভালো নজর দেওয়া প্রয়োজন। কারণ আমরা আসলে একটা টার্গেট দিচ্ছি কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে আপনি যখন আসলে স্মার্ট বাংলাদেশ মানে টেকনোলজি মানে কি, সেখানে আপনার এআই এর ব্যবহার আছে, সেখানে আপনার ব্লকচেনের ব্যবহার আছে। সো এই টেকনোলজিগুলো কিন্তু স্টিল এক্সপেন্সিভ। সো আমার কিন্তু সেই পরিমাণ বাজেট বরাদ্দ আসলে মন্ত্রণালয়গুলোকে দেওয়া হচ্ছে না। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে মন্ত্রণালয়, অনেকগুলো মন্ত্রণালয়, আমি সবগুলো কথা বলবো না, তারা আসলে বুঝতেই পারছে না যে তারা আসলে কি ইনিশিয়েটিভ নিবে। সো এই জায়গাগুলো একটা ভালো একটা সমন্বয় প্রয়োজন। সরকার আসলে অর্থ ব্যয় করছে, হ্যাঁ আমি 25 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা প্রজেক্ট নিলাম, সেই প্রজেক্টটা আসলে ফেল করলো, তার চাইতে আমি অপচয় হয়ে গেল, তার চাইতে আমি 1 কোটি টাকা দিয়ে একটা ভালো প্রজেক্ট নিলাম, সেটা আসলে আমার জনগণের জন্য কাজে লাগলো, টাকাটাও আসলে প্রপার ইউটিলাইজেশন হলো, আমার মনে হয় সেটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ হবে। সেক্ষেত্রে এইভাবে চিন্তা করা উচিত। মন্তব্য নিতে চাই আপনার কাছে যে আইসিটি খাতকে আমরা যদি স্মার্ট বাংলাদেশকে সত্যি স্মার্ট করতে চাই, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কি পরামর্শ আপনার রয়েছে? প্রথমত হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, এটা কোনো আসলে বিকল্প নাই। কারণটা হচ্ছে যে আমাদের এখনো গ্লোবাল মার্কেটে যে পরিমাণ আসলে চাহিদা আছে, সো সেই চাহিদার আমরা আসলে যদি 1% আমরা যদি মিট আপ করতে পারি তাহলে আসলে 50 বিলিয়ন কেন, এই চাইতে আসলে অনেক 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 বেশি ইনকাম করা আসলে সম্ভব। কিন্তু আমাদের আসলে কোম্পানিগুলো এই জায়গাটাই ভালো করতে পারে না। ইনফ্যাক্ট আমি নিজের কোম্পানি থেকে অনেক বেশি স্ট্রাগল করেছি। কারণটা হচ্ছে আমরা যে পরিমাণ নিডটা পাই বা যেই স্কিল ডেভেলপারের রিকোয়ারমেন্টটা আমাদের বাইরের দেশ থেকে আসে, সেটা আমাদের ডেভেলপাররা পূরণ করতে পারে না, সবসময় না, কিছু ক্ষেত্রে পূরণ করতে পারে না। সো এই জায়গায় আসলে উদ্যোগটা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি স্মার্ট বাংলাদেশ যখন আসলে কথা বলছি, এবং একই সাথে আপনি জানেন সারা বিশ্ব ৪র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। আমাদের এআই ছাড়া তো এখন কোনো কথাই নাই। আপনি দেখেন দুবাইতে তারা একটা আসলে এআই ডিপার্টমেন্টই করে বসেছে, 27টা রিজনে তারা চিফ এআই অফিসার নিয়োগ করেছে। সেখানে আমরা আসলে কোথায় আছি? আমাদের তো সেখানে 27টা মানে আপনি প্রজেক্টই পাবেন না গভর্নমেন্টের ভেতরে যেখানে এআই নিয়ে আসলে কাজ করা হয়েছে। সো অনেক আমরা আসলে পিছিয়ে আছি, এআই নিয়ে আছে, ব্লকচেন নিয়ে আছে, বিগ ডেটা নিয়ে আছে। এইটার জন্য যে আসলে স্কিলড হিউম্যান রিসোর্স এবং ভেরি স্কিলফুল রিসোর্স তৈরি করা দরকার, সেটা নিয়ে কিন্তু উদ্যোগ এখন থেকে আসলে নিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের, এটা আসলে আমাদের ফুল বাংলাদেশেরই সমস্যা। আমরা যখন আসলে ভালো ডেভেলপার তৈরি করি, ভালো হিউম্যান রিসোর্স তৈরি করি, যে কোনো কারণেই হোক, ব্যাকগ্রাউন্ডটা বললাম না, তারা আসলে দেশে থাকতে ইন্টারেস্টেড হয় না, বাইরে চলে যায়। সো ব্রেন ড্রেন একটা সমস্যা তো আছেই। জি, অনেক ধন্যবাদ জানাই রাশেদ কবির, আমাদের এই আলোচনায় আজকে সময় দিয়েছেন আপনি। আমরা আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে পাশে পাবো। আজকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিয়ে আলোচনা করছিলাম এবং সরকার নিশ্চয়ই ভাববেন আগামী দিনের স্মার্ট বাংলাদেশের যে অগ্রযাত্রা, যে রূপকল্প 2041, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এই খাতের কর ন্যায্যতা এবং কর যৌক্তিকীকরণ এবং যে ধরনের ছাড়গুলো, সুবিধাগুলো আসলে অব্যাহত রাখা উচিত এবং রপ্তানি সক্ষমতা তৈরিতে যে উদ্যোগগুলো প্রয়োজন সেটি নিয়ে ভাববেন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।